স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ২০ কুড়িতে। আপনাদের সাথে আছি আমি তাসওয়ার নাফি, আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী এসকে শাওন। শাওন, স্বাগত জানাচ্ছি ২০ কুড়ির আয়োজনে। আজকে সকালে যে ম্যাচটা দেখলাম দক্ষিণ আফ্রিকা এবং নেপালের বিপক্ষে যে ম্যাচটা খেললো, এবং বাংলাদেশ এই গ্রুপে রয়েছে, সব মিলিয়ে আজকে দক্ষিণ আফ্রিকা এবং নেপালের ম্যাচটা কেমন এনজয় করলেন? আর খুব টানটান উত্তেজনার ম্যাচ ছিল। নাটকীয় জয় পেয়েছে সাউথ আফ্রিকা, একদম তীরে এসে তরি ডুবিয়েছে নেপাল। শেষ দিকে যে ম্যাচটা আজকে তারা হাত থেকে ফসকে গেল, নেপাল যে একটা আসলে বড় দল এখন পর্যন্ত হয়ে উঠতে পারেনি সেই প্রমাণটাই কিন্তু শেষ বলে দেখা গিয়েছে। খুব আসলে তাদের দায়িত্ব জ্ঞানহীন বলা চলে। শেষ বলটা যেভাবে তারা মোকাবেলা করেছিল, আমার মনে হয় যে খুব সহজেই রানটা পেতে পারতো। রানটা পেলেই খেলাটা হয়তো সুপার ওভারে চলে যেতে পারতো। দুর্ভাগ্যজনক নেপালের জন্য। আমি শুরু থেকেই দেখছিলাম যে নেপালের প্রথম ম্যাচের কথা যদি বলি, প্রথম ম্যাচের সময় কিন্তু নেপাল যখন খেলে নেদারল্যান্ডসের বিপক্ষে, তখন কিন্তু প্রচুর পরিমাণে দর্শক আমরা দেখতে পেয়েছিলাম। যে নেপালের যে ক্রিকেট উন্মাদনা রয়েছে সেটা কিন্তু প্রমাণ মিলেছিল সেই ম্যাচের মাধ্যমে। যেহেতু আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ হচ্ছে, সেখানে এত মানুষ, অর্থাৎ নেপালে তো তুলনামূলকভাবে আরও বেশি হওয়ারই কথা। অর্থাৎ নেপালে ক্রিকেটের প্রতি আসলে মানুষের আগ্রহ অনেক বেশি, সেটা প্রমাণ মিলেছিল। আজকের ম্যাচের মাধ্যমে কিন্তু একটা সুযোগ ছিল যে ক্রিকেটের উন্মাদনার আরেকটু ছড়িয়ে দেওয়ার জন্য। তবে দুর্ভাগ্যবশত নেপাল আজকের ম্যাচে জিততে পারেনি। তারা একদম গ্রুপ পর্ব থেকে আসলে বাদ হয়ে গিয়েছে। কারণ এশিয়ার এই মহাদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে যারা ক্রিকেট খেলুড়ে দেশগুলো আছে, তাদের মধ্যে ক্রিকেটের উন্মাদনা কাজ করে। আপনি যেটা বলছিলেন, নেপালের যখন ম্যাচ ছিল, প্রথম ম্যাচ, আমরা দেখেছি মাঠ ভর্তি দর্শক। আজকেও অনেক দর্শক ছিল নেপালের। এই যে নেপালের ক্রিকেট উন্মাদনা এবং ক্রিকেটের যারা তারা যেভাবে খেলে যাচ্ছে ক্রিকেটটা, তাদের ক্রিকেটটা নিয়ে আসলে ভবিষ্যৎটা কেমন মনে হচ্ছে? অনেকটা ভালোর দিকেই তো যাচ্ছে তাদের ক্রিকেটটা। তারা যদি আসলে সুযোগ সুবিধা খুব ভালো পায় বা আইসিসি থেকেও যদি খুব ভালো সহায়তা পায়, আমার মনে হয় যে তারা ভালো কিছু করার সম্ভাবনা আছে। আপনি দেখেন যে টি-20 বিশ্বকাপের মতো একটা আসরে এসে তারা কিন্তু কয়েকটা টিমের সাথে যে খেলেছে, সেখানে তারা যেমন খেলেছে আসলে মনে হয়নি কোনোভাবে তারা খর্বশক্তির দল। যেমন আজকের ম্যাচও কিন্তু নেপাল একদম জিতে নিয়েছিল। আপনি দেখেন যে সাউথ আফ্রিকার মতো একটা টিমকে তারা ১১৫ রানের মধ্যে আটকে দিয়েছে। তার মধ্যে তারা ৭টি উইকেট নিয়েছে। তাদের বোলাররা খুব প্রশংসার দাবিদার, খুব ভালো বোলিং করেছে আজকে। বা বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি তাদের বোলার ব্যাটার প্রত্যেকেই আসলে ভালো করার মতো সক্ষমতা তাদের রয়েছে। আমার মনে হয় যে তাদেরকে যদি একটু পলিশ করা হয়, তারা হয়তো সামনে আরও ভালো কিছু করতে পারবেন, এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই টি-20 বিশ্বকাপের মাধ্যমেই। কারণ আজকের স্কোর কার্ডটা যদি খেয়াল করি, দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১১৫ রান করেছিল। সেই স্কোরের মধ্যে সব থেকে বেশি করেছিল রেজা হেনড্রিক্স ৪৩, ওপেনিংয়ে নেমে ৪৯ বলে ৪৩। কুইন্টন ডিকক অনেকটা আউট ফর্মে দেখা যাচ্ছে এবারে বিশ্বকাপে, ১০ রান করেছে ১১ বলে। এডেন মার্করাম ১৫, হেনরিক ক্লাসেন, যাকে আসলে অনেকটা বিধ্বংসী ব্যাটার হিসেবে বলা হয়, আইপিএলে দেখেছি, গত ৫০ ওভারের বিশ্বকাপে দেখেছি। তবে আজকের ম্যাচে তিনি জ্বলে উঠতে পারেনি। ৫ বলে ৩ রান করেছেন। ডেভিড মিলার ৭ রান, ট্রিস্তান স্টাবস ২৭ রান, মার্কো জনসন ১ এবং কাগিসো রাবাদা ০। টোটাল ১১৫, ৭ উইকেটে। নেপালের বোলিং ইউনিটটাকে আসলেই একটু বেশি ক্রেডিট দেওয়া যায় কিনা, দক্ষিণ আফ্রিকার যেই ব্যাটিং লাইন আপকে তারা যেভাবে আটকে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই নেপালের বিশেষ করে স্পিনার যারা, তারাই আসলে আজকে ম্যাচের একটা পার্থক্য গড়ে দিতে পারতেন। আনফর্চুনেটলি সেটা হয়নি, তারা আজকে জিততে পারেনি। কিন্তু অবশ্যই নেপালের ব্যাটারদের তুলনায় স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন। সাউথ আফ্রিকার স্পিনাররাও ভালো করেছেন, বা একজন স্পিনার ভালো করেছেন, তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, সামসি। ৪টি উইকেট তিনি পেয়েছেন। কিন্তু নেপালের স্পিনাররা কিন্তু ধারাবাহিকভাবে ৩জন স্পিনার খুব ভালো বোলিং করেছেন। সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে হেনরি ক্লাসেন বা কুইন্টন ডেকক, রেজা হেনরিক্স, দেখেন তারা কিন্তু এই পর্যন্ত ৪টি ম্যাচে জিতে নিয়েছে। যেভাবেই হোক, হয়তো খুব কষ্টসাধ্যভাবে তারা জিতেছে, কিন্তু তাদের যে ব্যাটার রয়েছেন, আপনি বলছেন যে কুইন্টন ডেকক পারফর্ম করতে পারছে না, কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশের বিপক্ষে কিন্তু ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ক্লাসেন। তারপর হচ্ছে আরেকটি ম্যাচে কিন্তু 50 করে ডেভিড মিলার ম্যাচ সেরার পুরস্কার। ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার ২টি ম্যাচ জেতার অন্যতম সাক্ষী ছিল ডেভিড মিলার। নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচটা জিতেছে, বাংলাদেশের বিপক্ষেও ম্যাচটা, তো অবশ্যই তাকে একটা কৃতিত্ব দেওয়া যায়। রানের মধ্যে তিনি আছেন বা ধারাবাহিক ব্যাটিং করে যাচ্ছেন। অর্থাৎ কুইন্টন ডেককের মতো প্লেয়ার ফর্মে না থাকলেও সাউথ আফ্রিকা কিন্তু আসলে কয়েকজন ব্যাটার ফর্মে থাকার কারণে তারা রান পাচ্ছে বা ম্যাচগুলো জিতে নিয়েছে। হয়তো হাই স্কোরিং ম্যাচ হয়নি। আপনি শ্রীলঙ্কার ম্যাচ যদি দেখেন, সেই ম্যাচ ৭৭ রানে শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছে। সেই ম্যাচ জিততে ১৬ ওভার ব্যাটিং করতে হয়েছে, ৪টি উইকেট তাদের পড়েছিল। পরের ৩টি ম্যাচ কিন্তু একেবারে খুব কাছাকাছি গিয়ে খুব কষ্টে আসলে বলতে গেলে যে সাউথ আফ্রিকা ম্যাচ জিতে নিয়েছে। তবে যাই হোক, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখানে শেষ পর্যন্ত ১ রানে হোক আর ২ রানে হোক, জয়টা তো জয়ই। তারা প্রত্যেকটা ম্যাচে জিতেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে একেবারে তারা সুপার 8-এ খেলতে যাচ্ছে। কারণ আমরা দক্ষিণ আফ্রিকার স্কোর কার্ডটা দেখছিলাম, ব্যাটিং লাইন আপ। তবে নেপালের ব্যাটিং লাইন আপে যদি একটু খেয়াল করি, তারা ১১৪ রান করেছে, অর্থাৎ একটি রানের কম থাকার কারণে তারা ম্যাচটি হেরে গেছে। কুশল ভুট্টেল
13 এবং তাদের আসিফ শেখ আজকে 42 রান করেছেন, এছাড়া অনিল শাহ 27। বাকিদের স্কোরগুলো 10-এর নিচে রয়েছে। তবে আপনি যদি আসিফ শেখের ইনিংসটা দেখেন, খুব বিধ্বংসী ইনিংস ছিল না, 49 বলে 42, অনেকটা ওয়ানডে ক্রিকেট মেজাজে তিনি খেলেছেন। লো স্কোরিং ম্যাচের Low scoring মধ্যে match এই ধরনের স্কোর আসলে আদর্শই বলতে হয়। আজকে যদি ম্যাচটা তারা জিতে নিতে পারতেন বা আসিফ শেখ যদি জিতে নিতে পারতেন, তাহলে হয়তো তিনি ম্যাচ সেরার পুরস্কারটা জিততে পারতেন। যদিও তাদের বোলাররা খুব ভালো করেছেন। তাছাড়া শুরুর কথা বলছিলাম যে আমরা এমন একটা টিম যে আপনি দেখেন যে নর্জের মতো বোলার আছেন, শামসির মতো বোলার আছেন, তাদের মতো বোলারদের বিপক্ষে কিন্তু তারা শুরুটা করেছেন। শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল নেপাল, হয়তো ধীরগতিতে করেছে, কিন্তু লো স্কোরিং ম্যাচে এই শুরুটা কিন্তু একেবারে মন্দ বলা যাবে না। তাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শামসির কথা আজকে ম্যাচ সেরা হয়েছেন। তিনি আজকে 4টি উইকেট নিয়েছেন। 4টি উইকেটের মধ্যে বেশ ভালো ভালো উইকেট, যার কথা আসিফ শেখ, তার উইকেট টেনেছেন, বোল্ড করেছেন। তার বোলিংয়ের যে অ্যাকশন আমরা দেখেছি, চায়নাম্যান, তিনি বামহাতি লেগ স্পিন বল করে থাকেন। এই ধরনের বোলার খুব একটা চোখে পড়ে না আন্তর্জাতিক ক্রিকেট। আমরা যদি বলি ভারতের একজন রয়েছে, কুলদীপ যাদব রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, এই ধরনের বোলার আগে আমরা ব্র্যাড হককে দেখেছি অস্ট্রেলিয়ার, এরকম বেশি একটা চোখে পড়ে না। এই ধরনের বোলারকে সামলাতে প্রতিপক্ষের আলাদা একটা পরিকল্পনার অবশ্যই ব্যাপার রয়েছে এবং তাদের এই ধরনের বোলার দিয়ে প্র্যাকটিস করার ব্যাপার রয়েছে। এই ধরনের বোলার নিয়ে আসলে পরিকল্পনার ক্ষেত্রে প্রতিপক্ষ টিম একটু হলেও পিছিয়ে যায় কিনা। হ্যাঁ, দেখেন নেপাল আসলে সাউথ আফ্রিকার মতো এত শক্তিশালী টিমও না বা এত টি-20 ম্যাচও খেলে না। তাদের দলের কিন্তু প্রথম দেখা। নেপাল যেভাবে টি-20 খেলে তার চেয়ে তুলনামূলকভাবে কয়েক গুণ বেশি কিন্তু টি-20 ম্যাচ খেলে থাকে সাউথ আফ্রিকার ক্রিকেটার। সেটা আপনি ফ্রাঞ্চাইজি লিগ বলতে পারেন বা ন্যাশনাল টিম বলতে পারেন, সব দিকে তারা ভালো নিয়মিত খেলে থাকে, তারা ধারাবাহিক ব্যাটিং করে থাকে, বোলিং করে থাকে। কিন্তু নেপালের ক্রিকেটারদের কিন্তু সেই সুযোগটা হয় না। তারপর আপনি শামসির কথা বলছেন, তিনি কিন্তু প্রথম 2 ওভার কিন্তু নেপাল দেখে শুনেই খেলেছিল। হয়তো তিনি উইকেট পেয়েছেন, কিন্তু খুব বেশি কষ্ট হয়নি। শুধুমাত্র এই শামসি তার শেষ যে ওভারটা রয়েছে সেই ওভারটাতেই কিন্তু আসলে তিনি পার্থক্য করে দিয়েছেন। এক ওভারে 2টি উইকেট নিয়েছেন, তারপরে আসলে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে একদম দক্ষিণ আফ্রিকার দিকে চলে যায়। যদিও শেষ ওভারে কিন্তু নেপালের দিকে ম্যাচটা চলে যাচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবে নেপাল ম্যাচটা জিততে পারেনি। আমরা জানি বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচ 17 তারিখ, অর্থাৎ বাংলাদেশে ঈদের দিন নেপালের সাথে ম্যাচ রয়েছে। এরকম অনেক প্রশ্ন উঠছে, ঈদের দিনে বাড়তি আনন্দ পেতে পারি কিনা আমরা সুপার 8টা আরও নিশ্চিত করে নেপালকে হারিয়ে। তবে নেপালের বোলিং ইউনিটটা যদি একটু খেয়াল করি শাওন, বোলিং ইউনিটে একজন নাম করা বোলার রয়েছে, তিনি ওয়ার্ল্ড ওয়াইড, তিনি টি-20 ফেরিওয়ালা সন্দীপ লামিচানে। তাকে নিয়ে আলাদা একটা প্ল্যান এবং তাকে ঘিরে, যেহেতু তিনি নানাভাবে বিতর্কিত ক্রিকেটার, নেপালের ক্রিকেটার, এবং তিনি প্রথমে ভিসা পাচ্ছিল না যুক্তরাষ্ট্রে, তো অবশেষে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে খেলতে এসেছেন এবং বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা নেপালের বিপক্ষে। নেপালের বোলিং ইউনিটটা নিয়ে বাংলাদেশের কোনো আলাদা প্ল্যান বা চিন্তার বিষয় রয়েছে থাকবে? দেখেন, সন্দীপ লামিচানেকে নিয়ে যে কোনো টিম কিন্তু আলাদা একটা পরিকল্পনা সাজায়। আমার মনে হয় আজকের ম্যাচের পরে বাংলাদেশ টিমকে হয়তো আরও কয়েকজন স্পিনার বা আরও কয়েকজন পেসারকে নিয়ে বাংলাদেশকে আসলে পরিকল্পনা সাজাতে হবে। না হলে হয়তো নেপালের বিপক্ষেও কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা বা শঙ্কা কিন্তু থাকবে। কারণ আজকের ম্যাচে কিন্তু সেই প্রমাণটাই আমরা দেখতে পেয়েছি যে স্পিনাররা কিন্তু ভালো করেছেন। কুশল বার্টেলের কথা নিশ্চয়ই আপনি দেখেছেন, 4 উইকেট পেয়েছে। এই ধরনের বোলারকে যদি আমরা আমলে না নিই, চিন্তায় না নিই, অবশ্যই আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং রয়েছে। নেপালকে নতুন দল বা সহযোগী রাষ্ট্র হিসেবে আইসিসির সেক্ষেত্রে হালকাভাবে নেওয়ার কিছু নেই, কোনো সুযোগ নেই। কারণ আরেকটা বিষয় হচ্ছে কি, এবারের বিশ্বকাপে আমরা দেখেছি শাওন যে অনেক ছোট ছোট দল ভালো করছে। টি-20তে আসলে কে ফেভারিট, কে ভালো টিম, কে খারাপ টিম সেটা বোঝা খুব কঠিন, এবং অনেক বড় বড় টিম এবার বাদ পড়ে গেছেন, সুপার 8-এ যেতে পারেনি। যেমন যদি বলি নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, এই যে দলগুলো বাদ পড়ে গেছে, এই দলের বাদ পড়ে যাওয়ার কিন্তু কারণে আইসিসিরও একটা বাণিজ্যিক ক্ষতি। পাকিস্তানের মতো দল এবারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, যেটা অনেক বড় আকর্ষণের জায়গা ছিল। সেই জায়গা থেকে বৃষ্টির কারণে আসলে কয়েকটা দলের একদম কপাল পুড়েছে বলতে গেলে। আমি নিউজিল্যান্ডের কথা বলতে পারি। নিউজিল্যান্ড কিন্তু কখনোই প্রথম পর্বে কখনো বাদ পড়েনি টি-20 বিশ্বকাপের আসর শুরু হওয়ার পর থেকে। এবারই প্রথম তারা বাদ পড়ে গিয়েছে। পাকিস্তানের মতো টিম বাদ পড়ে গেছে। আমরা দেখি যে সাবকন্টিনেন্টের বা ক্রিকেটের প্রতি কিন্তু একটা অন্যরকম একটা আগ্রহ বা অন্যরকম একটা ঝাঁজ রয়েছে। পাকিস্তানের মতো দল বাদ পড়ে গেছে। সামনে হয়তো এখান থেকে আগ্রহ হারাবে আইসিসি। আপনি বলছিলেন যে আর্থিক দিক থেকে, অর্থাৎ রেভিনিউর দিক দিয়ে কিন্তু আসলে আইসিসির ইতিবাচক কোনো কিছু তারা হয়তো পাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। তবে আমার মনে হয় যে সামনে যদি সম্ভব হয় যে ওয়ানডে বিশ্বকাপটা যেভাবে করা হয় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, আপনি সব টিমের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পান, সেটা যদি করা যায় তাহলে হয়তো টি-20 বিশ্বকাপের সেই সুযোগটা থাকবে বা বড় টিমগুলো কোয়ালিফাই করবে, কিংবা আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। কিন্তু বৃষ্টি বাধা আছে ঠিক আছে, কিন্তু ইউএস এর মতো টিম কিন্তু আসলে নিজের যোগ্যতা দিয়ে আসলে কোয়ালিফাই করেছে। অবশ্যই, এবং এই ধরনের টিমগুলো যে কোনো দলের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। ইংল্যান্ডেরও একটা শঙ্কা তৈরি হয়েছে স্কটল্যান্ডের সাথে তারা পরের রাউন্ডে যাবে কিনা। এই যে বিশ্বকাপ থেকে বড় বড় দলগুলো ছিটকে যাচ্ছে, শ্রীলঙ্কা বাংলাদেশ গ্রুপে ছিল, এবং আইসিসি যে ফরম্যাটটা এবার ছিল যে
মানে তাদের একটা ধারণা ছিল যে 20টি দল অংশগ্রহণ করছেন, কারা পরের রাউন্ডে যাবে, এবং আগে থেকে নির্ধারণ ছিল যে বা যারাই যেভাবেই উঠুক, জিতলে এবং হারলে এই ফরমেশনেই পরে সুপার এইটটা সাজানো হবে। সেক্ষেত্রে এবার কিছুটা হলে একটি গ্রুপ পরে আরেকটি গ্রুপের থেকে একটু দুর্বল হয়ে যাবে কিনা, বা এই ফরমেশনটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত ছিল, কি মনে হয়? আসলে ফরমেশন যদি বলি, আমরা বৃষ্টির বিষয়টা যদি বাদ দিই, তাহলে ফরমেশনটা একেবারে খারাপ ছিল না। কারণ আপনি প্রত্যেকটা গ্রুপ দেখবেন, সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু বৃষ্টির কারণে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বাদ পড়ে গিয়েছে, বা এরকম কয়েকটি দল বাদ পড়ে গিয়েছে, পাকিস্তানের মতো টিম বাদ পড়ে গিয়েছে। তারা হয়তো এখন বৃষ্টিকেই দোষারোপ করবে। শুরুর 2টা ম্যাচ জিতলে হয়তো তাদেরও সুযোগ থাকতো যাওয়ার, কিন্তু বৃষ্টিকে তারা এখন হয়তো দোষারোপ করবে। বা পাকিস্তানের সামনে যে ম্যাচটা রয়েছে লর্ডার হিলে, সেই ম্যাচও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ লর্ডার হিলে আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখন পর্যন্ত হচ্ছে। এখন এই বৃষ্টির কারণে ম্যাচগুলো পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক টিমই আসলে নিজেদের সেরা খেলাটা খেলতে পারছেন না, কিংবা তাদের মনে কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যে তারা হয়তো সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারতেন। এই হিসাব করতে গেলে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা মাঠে করানো ভালো, কিন্তু আপনি 20টা টিমের সাথে যদি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা আয়োজন করতে চান, তখন কিন্তু আসলে এক দলের ম্যাচ হলো 19টা ম্যাচ, তখন আপনি টিম বাড়াতে পারবেন না। আর আপনি যদি ক্রিকেটের প্রসারটা বাড়াতে চান, বা বাণিজ্যিক যে প্রসার বলেন বা যেটাই বলি না কেন, সেটা যদি আপনি বাড়াতে চান, তাহলে কিন্তু আসলে বেশি দল নিয়ে খেলাটা আসলে জরুরি। বা টি-20 ক্রিকেটটা সব কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া, অনেক বেশিরভাগ কান্ট্রিতে পরিচিতি করাতে হলে কিন্তু আপনার এভাবেই খেলতে হবে। কিন্তু এই হিসাব করে আইসিসি হয়তো রাউন্ড রবিংয়ে না গিয়ে তারা গ্রুপ পদ্ধতিতে খেলাটা চালু করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে বৃষ্টি হয়েছে। এই জন্য আইসিসিকে হয়তো সামনের বার খেয়াল রাখতে হতে পারে একটা বিষয়, সেটা হচ্ছে যে বৃষ্টিপ্রবণ এলাকা সেখানে যাতে খেলা না হয় আর কি, বা সেখানে যদি খেলা না গড়ানো হয়। নাফি, আমরা যদি নেপালের বোলিং ইউনিট নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু বাংলাদেশের সাথে খেলা রয়েছে, বাংলাদেশের ম্যাচটা আমরা জিতবে আশা করি, তবুও যে খুব একটা সহজভাবে জিতবে সেটা আমরা আগেও বলছিলাম, এটা আসলে ভেবে নেওয়া যাবে না। বিশেষ করে যদি দীপেন্দ্র সিং এর কথা বলি, তিনি আজকে 4 ওভারে 3টি উইকেট নিয়েছেন, এবং তাকে নিয়ে আসলে 4 ওভারে 21 রান দিয়েছেন, খুব বেশ ইকোনমিক্যাল বোলিং করেছেন। তবে উইকেটের সহায়তা পাচ্ছে কিনা স্পিনার, এমনটা মনে হয় যে বিশ্বকাপে যেখানে এই যে আজকের যে উইকেটে খেলা হয়েছে, কিংসটাউনের যে পিচে খেলা হয়েছে, সেন্ট ভিনসেন্ট, এখানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররাও খেলেছেন, বাংলাদেশের স্পিনারও সহায়তা পেয়েছেন, পেসারও সহায়তা পেয়েছেন, উইকেট পেয়েছেন। বাংলাদেশ লাস্ট ম্যাচটি কিন্তু জিতে নিয়েছে, কিন্তু উইকেট নিয়ে এখনই বলা যাচ্ছে না, কারণ হয়তো আজকে অন্য কোনো পিচেও খেলা হতে পারে, সেটা আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। কিন্তু আপনি এই মাঠেই কিন্তু বাংলাদেশের সঙ্গে আবারও নেপালের খেলা রয়েছে, সেখানে কিন্তু আমার মনে হয় যে স্পিনাররা ম্যাচে পার্থক্য করে দিতে পারেন। কারণ আজকে কিন্তু 3জন স্পিনারই কিন্তু সন্দীপ লামিচানের কথা নিশ্চয়ই বলবেন, এছাড়া হচ্ছে কুশাল বার্টেল, লামিচান 4 উইকেট পাননি, কিন্তু তিনি কিন্তু ইকোনমিক্যাল দিক থেকে সবচেয়ে এগিয়ে, মাত্র 18 রান তিনি দিয়েছেন আজকে 4 ওভারে, উইকেট যদিও নেননি। কিন্তু বাকি যে 2জন, আমরা সবসময় লামিচানের কথা বলি, আমরা সবাই লামিচানের পরিকল্পনার কথা বলি, কিন্তু আজকে যে ভুটেল খেললেন, কিংবা আপনি বলছিলেন যে আরেকজনের কথা, এই 2জন ক্রিকেটার, দীপেন্দ্র সিং এর কথা বলছিলেন, এই 2জন ক্রিকেটার কিন্তু 2টা উইকেট পেয়েছেন। আমার মনে হয় যে এই 2জনের নাম হয়তো আমরা অনেকে জানিও না, বা বাংলাদেশের ক্রিকেটাররাও হয়তো অনেকে জানে না, এমনও হতে পারে। কিন্তু অ্যানালাইসিস করতে গেলে হয়তো তাদের নাম জানবেন বা তাদের সম্পর্কে ধারণা পাবেন। কিন্তু এই 2জন ক্রিকেটারও কিন্তু পরের ম্যাচে কিন্তু একটা পার্থক্য গড়ে দিতে পারে। আর লামিচান অবশ্যই যে কোনো ম্যাচ মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য তিনি রাখেন, বা অন্যান্য সময় আমরা দেখেছি তার ফ্রাঞ্চাইজি ক্রিকেট বলেন বা ন্যাশনাল টিমের ক্রিকেট বলেন, তিনি কিন্তু আসলে তার যে মুন্সিয়ানা সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। শাওন, কুশাল বার্টেলের কথা একটু আলাদাভাবে বলতেই হয়। তিনি আজকে যে স্পেলটা করেছেন, 4 ওভার 19 রান দিয়ে 4 উইকেট, নিশ্চয়ই তাকে ক্রেডিট দিতে হবে, কৃতিত্ব দিতে হবে, কারণ তার এই স্পেলটার কারণে দক্ষিণ আফ্রিকা কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিল ম্যাচ থেকে। তবে নেপালের যে ব্যাটিং লাইন আপ, তার থেকে তার বোলিং লাইন আপটাকে আপনি এগিয়ে রাখবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আজকের ম্যাচে এটাই দেখা গেছে, ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা খুব বেশি এগিয়ে। আর বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হতে পারে, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা কিন্তু কেউই ফর্মে নেই। সেই সুযোগটা যদি নেপাল নিয়ে নেয় তাদের স্পিনারদের মাধ্যমে, তখন কিন্তু বাংলাদেশের জন্য ম্যাচটা জেতা কষ্টকরই হয়ে যাবে। এবং বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে আলোচনা চলেই আসে স্বাভাবিকভাবে, যেহেতু নেপাল আজকে খেলা হয়েছে। বাংলাদেশের বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে, যদিও বাংলাদেশ 2টি ম্যাচ জিতেছে, একটি হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেটা আসলে কপাল মন্দ বলাই হচ্ছে। তবে সেখানে লাস্ট মোমেন্টে মাহমুদুর রিয়াদের 6 এবং কয়েকটি আউটের আউটের যে ব্যাপারগুলো ছিল, সেগুলো নিয়ে বিতর্ক ছিল। তবে নেপালের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশকে আপনি এগিয়ে রাখবেন কিনা সবকিছু মিলে? হ্যাঁ, অবশ্যই। আমি যদি টি-20 বিশ্বকাপের বা এই গ্রুপ পর্বের এটা চিন্তা করি, তখন কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে রাখবো। কিন্তু ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছু হতে পারে। আমরা কিন্তু আজকে ভাবিনি যে সাউথ আফ্রিকাকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে নেপালের মতো টিম, কিন্তু সেটা কিন্তু তারা করেছে। আপনি বলছিলেন যে নেপালের বিপক্ষে বলি বা অন্য যে কোনো টিমের বিপক্ষে বলি, সাউথ আফ্রিকান কয়েকজন ক্রিকেটার কিন্তু ধারাবাহিকভাবে রান পেয়ে যাচ্ছেন। হয়তো শুরুর দিকে তারা ভালো করতে পারছে না, কিংবা রান কম হচ্ছে, তারা কিন্তু রানের দিক দিয়ে ধারাবাহিক রয়েছেন।
অর্থাৎ সাউথ আফ্রিকার মতো টিমকে যেহেতু তারা এত কম রানে আটকে দিতে পেরেছেন, আবার একই মাঠে যেহেতু খেলা, একই মাঠে এখানে খেলা। কিন্তু বাংলাদেশকে এত কম রানে আটকে দেওয়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশ কিন্তু টি-20 সিরিজে যদি বলি যে একদম ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শুরু হওয়ার আগে বা আমেরিকাতে যে প্রথম তিনটা টি-20 সিরিজ খেলেছে সেখানেও কিন্তু বাংলাদেশ আসলে আশানুরূপ রান করতে পারে টি-20তে। এখন পরের ম্যাচে, পরশুদিনের ম্যাচও আসলে সেটা করতে পারবে কিনা বা সেটা কিন্তু আসলে আমরা সন্দিহান। 160-70 রান যদি না করতে পারে তাহলে আমার মনে হয় যে একটু কঠিনই হবে বাংলাদেশ। অবশ্যই রানের একটা জেতার একটা ক্ষুধাও রয়েছে নেপালে, যেহেতু এখন পর্যন্ত তারা বিশ্বকাপে জিততে পারেনি। বাংলাদেশের বিপক্ষে অবশ্যই তার টার্গেট থাকবে জিততে, বাংলাদেশের টার্গেট থাকবে জিততে, কারণ পরের রাউন্ডটা পুরোপুরিভাবে কনফার্ম করার জন্য। আমরা যদি আজকের রাতে একটি ম্যাচ রয়েছে ভারত এবং কানাডা, যদিও ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ আমরা জানি এই গ্রুপ থেকে ভারত ইতিমধ্যেই পরের সুপার 8-এ চলে গেছে এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে গিয়েছে। অর্থাৎ ম্যাচটা নিয়ম রক্ষার একটি ম্যাচ রেখে সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্ক লর্ডার হিলে খেলাটি হবে ভারত এবং কানাডা। নতুন ক্রিকেট দল, তবেও অনেক আগে থেকে হয়তো বিশ্বকাপ খেলছে, কিন্তু নিয়মিত ক্রিকেট খেলুড়ে দেশ না ভারতের মতো। এই ম্যাচটা নিয়ে আসলে কি বলবেন? ম্যাচটাতে আসলে বৃষ্টির শঙ্কা রয়েছে। লর্ডার হিলে কিন্তু বন্যা হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। এই ম্যাচ আজকে মাঠে গড়াবে কিনা বা মাঠে গড়ালেও পুরো ওভার হবে কিনা বা কার্টেল ওভারে ম্যাচ গড়াবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে। আর যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ, আমার মনে হয় যে কোনো টিমেরই মাথা ব্যথা নেই। তবে কানাডা নিশ্চয়ই চাইবে যে ভারতের মতো একটা টিমের বিপক্ষে খেলার জন্য। এটা তাদের জন্য, তাদের নিজেদের পারফরমেন্স যাচাই করার জন্য একটা মাধ্যম হতে পারে ভারতের বিপক্ষে তাদের এই ম্যাচটা। ভারতের যে একাদশটা, ভারত যেহেতু ইতিমধ্যেই তারা নিশ্চিত করে ফেলেছে সুপার 8, তাদের একাদশে বাইরেও কয়েকজন ক্রিকেটার রয়েছে, তাদেরকে একটা সুযোগ দেওয়ার ব্যাপার কাজ করতে পারে কিনা, যেহেতু কানাডার বিপক্ষে ম্যাচ খুব বেশি শক্তিশালী না, তাদের যে একাদশে যারা খেলে নিয়মিত তাদেরকে বিশ্রামে রেখে নতুন কাউকে সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে কিনা এই ম্যাচটা। হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন জাসদীপ সিং নিয়মিত ভালো বোলিং করে যাচ্ছেন, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই কিন্তু ফর্মে রয়েছেন এই বিশ্বকাপ জুড়ে আমরা যেটা দেখলাম। আমার মনে হয় যে এখানে একটু সুযোগ দেওয়া যেতে পারে। আমরা কিন্তু কুলদীপকে এখন পর্যন্ত দেখিনি, তারপর হচ্ছে আমরা সিরাজকে দেখিনি, তাদেরকে নামানো হতে পারে যে কোনো সময় বা আজকের ম্যাচেই তাদেরকে নামানো হতে পারে। একটু সুযোগ দিয়ে দেখতে পারে যে সঞ্জু স্যামসনের কথা একটু আলাদাভাবে বলতে হয়, তিনি অনেক কিছুর পর জাতীয় দলের সুযোগ পেয়েছে এবং কেএল রাহুলের মতো ক্রিকেটার এবার ভারতীয় দলে নেই। হ্যাঁ, সঞ্জু স্যামসনকেও কিন্তু আসলে তেমন সুযোগ দেওয়া হচ্ছে না। ভারত তাকে আসলে টিমের সঙ্গে রেখে যাচ্ছে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। আমার মনে হয় যে আজকের ম্যাচে তাকে একটু বাজিয়ে দেখা যেতে পারে, যেহেতু ভারতের নিয়ম রক্ষার ম্যাচ। এবং ভারতের যে ক্রিকেটীয় মেধা বা ক্রিকেটীয় যে চিন্তা ভাবনা, ভারতকে এবার অন্যতম ফেভারিট ভাবেই আপনি বিশ্বকাপে দেখছেন কিনা? অবশ্যই ভারত, হয়তো ভারত 2007 সালের পর আর ট্রফি জিততে পারেনি, কিংবা তারা বরাবরই তারা ফেভারিট থাকে, কিন্তু হট ফেভারিট হয়েই কিন্তু আসলে তারা আসে। দুর্ভাগ্যজনকভাবে তারা টি-20তে আমরা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বা সুপার 8 আমরা দেখি যে তারা বাদ পড়ে যায়। কিন্তু এবারের বিশ্বকাপে কিন্তু ভারতের একটা সম্ভাবনা রয়েছে, তারা ভারতের ক্রিকেটাররা ফর্মে রয়েছেন। ব্যাটারদের কথা বাদ দিয়ে যে আমরা দেখছি এবারের বিশ্বকাপে বোলার একটু বেশি ভালো করছেন। ভারত যতগুলো ম্যাচ জিতেছে বেশিরভাগই কিন্তু আসলে বোলারদের মাধ্যমে তারা ম্যাচ জিতেছে। অবশ্যই একদমই শেষ পর্যায়ে আছে। তবে আরেকটা বিষয়ে জানিয়ে দিতে চাই, ভারত সুপার 8-এ বাংলাদেশের সাথেও খেলা পড়বে যদি বাংলাদেশ নেপালের সাথে জিতে, এবং ইতিমধ্যে হয়তো বা সুপার 8-এ চলে গেলে ভারতের সাথে বাংলাদেশের খেলা রয়েছে এবং অস্ট্রেলিয়ার সাথে খেলা রয়েছে, আফগানিস্তানের খেলা রয়েছে। খুব সহজ গ্রুপে বাংলাদেশ না সুপার 8-এ, যেটা খুব সহজভাবে যদি সেমিফাইনাল বাংলাদেশ খেলতে চায় সেভাবে ক্রিকেটটা খেলতে হবে। আমরা একদম শেষ পর্যায়ে এসকে শোন, আপনাকে ধন্যবাদ আজকে বিস্তারিত সময় দেওয়ার জন্য। এর ছিল বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।